আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা টাইম টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য সাজাই, আপনাদের বিভিন্ন রকমের জানা অজানা ব্যাপার নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিগ্যাল এডুকেশন ইন বাংলাদেশ বা লিগ্যাল এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ। আমরা জানার চেষ্টা করব যে আমরা বাংলাদেশের যে আইনগত শিক্ষা ব্যবস্থা সেটি আসলে কিভাবে ইভলভ হয়েছে এবং আগামীতে এর গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে কি করে আমরা একটি কার্যকরী লিগ্যাল এডুকেশন সিস্টেম পেতে পারি। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ এবং আজকে আমাদের স্টুডিওতে সময় দিচ্ছেন মিস্টার খন্দকার শামসুদ্দিন মাহমুদ। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার থ্রুতে আপনার মোট দর্শক শ্রোতাকে আমার সালাম ও শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, মিস্টার খন্দকার শামসুদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে ল প্রফেশনে জড়িত আছেন। উনি বাংলাদেশ ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল এর বর্তমান প্রফেসর অ্যান্ড ডিন এবং এছাড়া ওনার শিক্ষকতা জীবন বেশ 30 থেকে 35 বছরের এবং আমরা তার সম্বন্ধে আরও বিস্তারিত অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে জানবো। মিস্টার মাহমুদ, আমি প্রথমেই একটু পেছনে ফিরে যাব। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় আইনগত শিক্ষার এই শুরুর দিকটা একটু বলেন, মানে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা কিভাবে ধীরে ধীরে এটাকে অ্যাডপ্ট করলাম, আপনাদের সময়টা। আচ্ছা, আমি আর একটু পিছিয়ে যেতে চাই। আমরা তো উপনিবেশ ছিলাম, ব্রিটিশ ইংলিশ কমন ল আমাদের এখানে প্রচলিত ছিল তখন। অবিভক্ত ব্রিটিশ ইন্ডিয়াতে তখন দিনের বেলায় আইন শিক্ষা হতোই না ধরতে গেলে। নাম করা কতগুলো কলেজ ছিল, যার মধ্যে আপনার বলে ক্যালকাটা কলেজ ইউনিভার্সিটি, তারপরে প্রেসিডেন্সি কলেজ, যেখানে খুব সাফল্যের সাথে আইন শিক্ষা হতো এবং সব নাম করা ব্যারিস্টাররা সেখানে শিক্ষা দিতেন। ঐতিহাসিকভাবেই আমরা কমন লর প্রবক্তা এবং সেই ধারাবাহিকতা ছিল। এবং তখন আপনি জানবেন বোধ করি যে 4টা শহরকে ওরা প্রেসিডেন্সি টাউন বলতো, যেটা এখন আমাদের দেশে আমরা মেট্রোপলিটন সিটি বলি, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস। এবং এই প্রেসিডেন্সি কলেজ টাউনগুলোতেই আইন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠত। তখনকার দিনে তো সাধারণ লোক আইন পড়তো না, বড় বড় জমিদার, নাম করা ব্যবসায়ী, তাদের ছেলেমেয়েরাই আইন পড়তে আসতো। ধরেই নেওয়া হতো যে যারা আইন পেশায় আসবে তারা আইন পাশ করার পরে 5-7 বছর ঘানি টানবে। এই প্রফেশনটা এরকমই ছিল। তো ওখানে ওইভাবে তখন ওই ল কলেজগুলো গড়ে উঠেছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রেসিডেন্সি কলেজ ছিল এবং অত্যন্ত নামকরা প্রেসিডেন্সি কলেজ ছিল। আমি যদি আপনাকে রেফার করি, বর্তমান আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের পিতা সিরাজুল হক সাহেব, যিনি একজন এমপি ছিলেন, উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। এসআর পাল, সবিতা-রঞ্জন পাল, উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। অলিন চন্দ্র সরকার, খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ, মানে আমাদের লিগেসিটা বেশ পুরনো, লিগেসিটা খুব পুরনো। এই কলেজেই তারা পড়ালেখা করতো এবং সেভাবেই ওইভাবেই ল কলেজগুলো চলছিল। তারপরে 47-এর অন দ্য বেসিস অফ 2 নেশন থিওরি দেশ ভাগ হয়ে গেল, আমাদের দেশে পড়ালেখা শুরু হলো। কিন্তু অদ্ভুতভাবে সত্য যে আমাদের দেশে দিবা কোনো আইন শিক্ষা ব্যবস্থা ছিল না। এটা সান্ধ্যকালীন আইন শিক্ষা, নৈশ কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। এর কারণ কি আসলে? এর একটা কারণ বোধ করি যে স্বাধীনতার পরে 47-এ যখন নতুন শুরু হলো, ইংরেজি এবং অন্যান্য ডিসিপ্লিন শুরু করতেই হিমশিম খাচ্ছিলেন। সুতরাং ল আলাদাভাবে শুরু করা, এটা একটা প্রফেশনাল কোর্স, এক্সপার্টাইজের প্রয়োজন, সেটা ছিল না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এটাকে ধরে রাখলো। আমরা কিন্তু দিনের দিবা ব্যাচ। সুতরাং 47-এর পরে নৈশকালীন কোর্স শুরু হয়ে গেল এবং ঢাকা, রাজশাহী এবং চিটাগং, এই 3টে ইউনিভার্সিটির আন্ডারেই নৈশকালীন কোর্স, অর্থাৎ কিনা ইউনিভার্সিটিতে সন্ধ্যায় পড়ালেখা করা হতো। কিন্তু এরকম চলতে থাকে 1973-72 পর্যন্ত। আমাদের স্বাধীনতার পরেই, আমি এখনো তাদের নাম অত্যন্ত গৌরবের সাথে মনে করি, ডক্টর লুৎফুল কবির, যিনি আমাদের ডিন ছিলেন এবং ডিপার্টমেন্টের প্রথম চেয়ারম্যান KAA কামরুদ্দিন, উনি ঝান্ডা বাহক হয়ে উনি বললেন যে না, যদি অন্যান্য ডিসিপ্লিনে ইন্টারমিডিয়েটের পরে পড়ালেখা করতে পারে তাহলে ল পড়তে হলে তাকে আগে অন্য ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট হতে হবে। কেন? ইয়াং ছেলেপেলেরা আসবে, ফ্রেশ ব্লাড আসবে এবং তারা ল পড়বে। এবং এই অনার্স কোর্স চালু হলো। প্রথমে 3 বছর মেয়াদি ছিল। তবে এখানে একটা ইতিহাস অনেকে জানে না, সে কথাটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রাজশাহীর পিছে পড়ে গিয়েছিল। রাজশাহী কিন্তু বিজুর এবং এমজুর নামে 1971 থেকে শুরু করে দিয়েছে, ব্যাচেলর ইন জুরিসপ্রুডেন্স এন্ড মাস্টার্স ইন জুরিসপ্রুডেন্স। তারপরে আমরা ঢাকা আসে, তারপরে চিটাগং আসে, এই অনার্স কোর্স শুরু হয়ে গেল। তারপরে থেকে তো এখন প্রায় 30-40টা ব্যাচ বের হয়ে গেছে
এবং বাংলাদেশের জুডিশিয়ারিতে বলেন, বাংলাদেশের আইন ব্যবসায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে, সাথে সাথে রাজশাহী। প্রথম দিকে আপনারা যখন ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ অফ ল, আপনাদের মানে কেমন মনে হতো, অনুভূতিটা কেমন হতো, অন্য ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবের সাথে কি মানে ফিল করতেন? সত্যি কথা বলতে কি, আমরা অনেকটাই প্রথম দিকে জায়গা এবং ইত্যাদির ব্যাপারে আমরা একটু দৈন্যতা অনুভব করতাম। আমাদের অ্যানেক্স বিল্ডিং এ ক্লাস হতো, নিচের তলায় খালি অর্ধেকটা আমরা পেয়েছিলাম। আমাদের ক্লাস সকালে একটাও হতো না প্রথম দিকে, প্রথম 1 বছর হয়নি, দুটোর পরে ছিল। তবে আমরা খুব ব্লেস ছিলাম। সাম অফ দি ভেরি গ্রেট টিচার্স লাইক মিসেস সালমা সোভান, রহমান সোভান সাহেবের স্ত্রী, যিনি কেমব্রিজ ক্যান্টারবারি থেকে পড়ালেখা করা, মিসেস নুরা শরীফ, ব্যারিস্টার ফ্রম ইংল্যান্ড, উনি, তারপরে ডক্টর জহির মারা গেছেন, চিফ জাস্টিস হয়েছিলেন কে এম হাসান, আহমেদ সোহান, এরা সব আমাদের টিচার। শিক্ষকতা যেরকম আমি অধ্যাপিকাদের দেখছি, আপনাদের ব্যাচেও কি ফিমেল স্টুডেন্ট আপনাদের ছিলেন? অবশ্যই ছিলেন, এবং আমাদের সাথে অনেকে অনেক ভালো করেছে। থার্ড ব্যাচের মেয়েরা এখন জাজ হয়ে গেছে ঢাকাতে। সালমা মাসুদ চৌধুরী জাজ আছেন, সিটিং জাজ, শি ওয়াজ ফ্রম দি থার্ড ব্যাচ। আমাদের ব্যাচের মির্জা হোসেন হায়দার, সে এখন হি ইজ বিন এলিভেটেড টু দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এবং এখন তো অনেক অনেক হয়ে গেছে। প্রথম দিকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল এবং আমরা ইউনিভার্সিটিতে আমাদের ল ছাত্ররা দল বেঁধে টিএসসিতে যেতাম। that there is a law course in Dhaka University, পাশাপাশি ওই যে অনার্সের বাইরে যে আমরা যেটা পাস কোর্স বলি সেটাও চলতে থাকলো। সেটা হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি কি করলো তারপরের থেকে আর নৈশকালীন কোর্স ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল। If you want to study in Dhaka University, you must have a HSC degree, and then you come as a tertiary level. পরীক্ষা হতো, পরীক্ষা করতে হতো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে গেল বাংলাদেশের অন্যান্য কলেজগুলো, যেমন সিটি ল কলেজ, সেন্ট্রাল ল কলেজ, অত্যন্ত পুরনো নাম করা কলেজ, এবং ডক্টর আলিমুর রাজি, HM আব্দুল কাদের, এরকম সমস্ত বিখ্যাত লোকরা যে সমস্ত কলেজ স্টাবলিশ করেছিল, যেগুলো এখনো সম্মানের সাথে চলছে। সুতরাং ইভিনিং এ যে আইন পড়ার যে একটা প্রবণতা, এটা থেকে গেল, এবং এগুলো ওই বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত হলো। পরবর্তীতে অবশ্য ঢাকা, চিটাগং এবং রাজশাহী ইউনিভার্সিটি এই সমস্ত কলেজের উপর থেকে তাদের কর্তৃত্ব চলে যায়। বাংলাদেশ সরকার জাতীয় বিশ্ববিদ্যালয় নামে একটা ইউনিভার্সিটি স্ট্যাবলিশ করে। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় এখন সমস্ত কলেজগুলো পরিচালিত হয়। এখন এই ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আপনারা যারা আবার ল ডিপার্টমেন্ট চালু করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু বলবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে সময়ের দাবি, আর কিছুই না। আপনাকে ভাবতে হবে যে সেই 1973-74 যখন আমরা ছাত্র ছিলাম, তখনকার আইন পেশায় আসার আগ্রহী জনসংখ্যার চাইতে অনেক বেশি জনসংখ্যা এখন আইন পেশায় আসতে আগ্রহী। প্রফেশনটা এখন মূল্য পেয়েছে, মানুষ এটার মূল্য দিতে চাচ্ছে। ফলে ন্যাচারালি পড়ালেখার জন্য অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হতে থাকলো, এবং আপনি শুনলে অবাক হবেন, এখন 50টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকায় চলে, এবং তার মধ্যে প্রায় শতকরা 80% ইউনিভার্সিটিতেই ল অফার করা হয়, আইন। একটু তিক্ত প্রশ্ন করব, এটা কি ব্যবসায়িক কারণে নাকি আসলে আইন পেশাকে ছড়িয়ে দেওয়ার কারণে? বিকজ ছেলেমেয়েরা এই সাবজেক্টটা পড়তে চায়, এটা টিউশন ফিস বেশি নেওয়া যাবে, এমবিএ এক সময় যেমন ছিল, কম্পিউটার সায়েন্স এক সময় যেমনটা ছিল, ঠিক ব্যাপারটা কি তাই হয়ে যাচ্ছে না দিনে দিনে? আপনার এক কথায় উত্তর হবে আংশিক, সম্পূর্ণ সত্য আমি বলতে চাই না। কারণ এরকম অনেক বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে বেশ অল্প পয়সায় ল পড়া যায়। হ্যাঁ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এখানে নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটি চাইতে প্রায় অর্ধেক বা তার একটু কিছু বেশি মূল্যে পড়া। কোয়ালিটিটা কিভাবে এনশিওর করা হয়? স্টুডেন্ট রিক্রুটমেন্টের সময় কি পরীক্ষা বা এই ধরনের কোনো যাচাই বাছাইয়ের প্রক্রিয়াকরণ আছে? প্রাইভেট ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে এরকম যাচাই প্রক্রিয়া নাই। তবে আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলতে পারি। এখানে কোনো ডিপার্টমেন্টে, ল নয় শুধু, যে কোনো ডিপার্টমেন্টে আপনাকে ভর্তি হতে হলে ইউ মাস্ট কাম থ্রু এ স্ক্রিনিং প্রসিজিওর। আপনাকে রিকুইজিটি থাকবে, পরীক্ষা দিতে হবে। পাবলিক ইউনিভার্সিটির মতো বাদ পড়ে যাওয়া ছাত্রের সংখ্যা অনেক বেশি থাকে না? মোটামুটি সবাই চান্স পায় না, বাদ পড়ে যাওয়া ছাত্র সংখ্যা খুব বেশি থাকে, পাবলিক ইউনিভার্সিটির চেয়েও বেশি থাকে। বিকজ পাবলিক ইউনিভার্সিটির তো একটা গুণ আছে, তারা তো ক্রিমগুলোকে নিয়ে যায়। আপনার ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, তারপরে যারা থাকে তারা যারা নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসে,
নর্থ সাউথ বা ব্র্যাক বা ইস্ট ওয়েস্টে যদি পড়তে চায় তাদের সেরকম একটা আর্থিক সচ্ছলতা থাকতে হবে। শুধু তাই থাকলেই হবে না, তাকে কিন্তু অ্যাডমিশন টেস্টে ব্র্যাক ইউনিভার্সিটিতে কেউ ভর্তি হতে পারবে না যদি অ্যাডমিশন টেস্টে সে পাশ করতে না পারে। এবং এটা এমনভাবে পরিচালিত হয়, ইংলিশের উপরে 3টে সেগমেন্টে পরীক্ষা হয়। একটা পরীক্ষা হয় আপনার ইসের উপরে, ওকে কি বলে, আইকিউ টেস্টের উপরে, এবং তারপর একটা ভাইবা হয়। আর এই যে 3 বছর 4 বছর মেয়াদী যে কোর্স, আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের ডক্টর শাহ আলম স্যার ফার্স্ট ইয়ারে আমাদের ইংলিশ সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করে দিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে তাহলে সেরকম কি কোনো ইংরেজি পড়ার বাধ্যতামূলক কিনা? অবশ্যই এখানে আমি বলি, ব্র্যাক ইউনিভার্সিটিতে এরকম অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে আপনি শুধু ল পড়তে গেলে শুধু লই পড়বেন, কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি ফলো করে লিবারাল আর্টস। আপনি জানেন নর্থ আমেরিকান কান্ট্রিতে লিবারাল আর্টসের প্রচলন আছে। যে কেউ ল পড়তে আসবে সে শুধু ল সাবজেক্টই পড়বে না, পলিটিক্যাল হিস্ট্রি পড়বে, ম্যাথস করবে, হাম করবে, সক করবে, সোশ্যোলজি করবে। We want to see a complete man within himself. So by the time he finishes 4-year course, যেমন আপনাকে বলি কিছু সাবসিডিয়ারি সাবজেক্টে সে অলরেডি কম্পালসরিলি পাস করতে হবে। যেমন আপনাকে বলি, সাধারণত নর্থ আমেরিকান কান্ট্রিতে 120 ক্রেডিটেই 4 বছর করা হয়, কিন্তু আমাদের ল যেটা আমরা অফার করি ব্র্যাক ইউনিভার্সিটিতে 135 ক্রেডিট অফার করা হয়, এবং যার মধ্যে 3টা সেগমেন্ট থাকে। জেনারেল এডুকেশন কোর্স which is compulsory for all students, whether you student of economics, political science, humanities or whatever may be, or law, ওগুলো তাকে করতে হবে। তাছাড়াও তাকে কিছু লিবারাল আর্টস প্রোগ্রাম করতে হবে, একটা ম্যাথ করতে হবে, অ্যানথ্রোপোলজির একটা কোর্স করতে হবে। এটা আমি শুধু ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলতে চাই না, সার্বিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি দেখেন এই সিস্টেমটা কি সব জায়গায় আমরা পাচ্ছি কিনা? মানে দুটো স্টুডেন্ট দু জায়গা থেকে আইন পেশায় আসার পরে তার ভিতরে শিক্ষাগত যোগ্যতার পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই হয়ে যাচ্ছে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, ব্র্যাক ইউনিভার্সিটি লিবারাল আর্টস ফলো করে, তাছাড়া আর 2-1টা ইউনিভার্সিটি আছে যারা লিবারাল আর্টস ফলো করে, তাছাড়াও 2-1টা ইউনিভার্সিটি আছে যারা মনে করে যে আইন পেশায় আসতে হলে আপনাকে ইংরেজির দক্ষতা থাকা প্রয়োজন। ইন অর্ডার টু সি দ্যাট ইউ অ্যাকোয়ার্ড রিয়েল গুড ইংলিশ, তারা 1-2 ইংলিশ কোর্স করায়, কিন্তু সাধারণভাবে বললে তারা শুধু লই পড়ায়। তার একটা কারণ, তারা ফিজের দিকে লক্ষ্য করে, যে ফিজে তারা অল্প পয়সায় ছেলেদেরকে একটা ডিগ্রি দেওয়ার। ইংরেজির সঙ্গে আমি মনে করি আপনি আমার সাথে একমত হবেন, লিগ্যাল হিস্ট্রিটা তো জানা জরুরি না? লিগ্যাল হিস্ট্রি একটা কোর্স তো অবশ্যই থাকবে, লিগ্যাল সিস্টেম, লিগ্যাল ইনস্টিটিউশন, লিগ্যাল হিস্ট্রি। হ্যাঁ, এবং দেশের বাইরের ল, যেটা আমরা মানে ওয়েস্টার্ন কান্ট্রি ল গুলো কিন্তু আমরা আমাদের সিলেবাসে ছিল, এখন কি অবস্থা যদি বলেন? এখন তো ল হ্যাজ নো ব্যারিয়ার, ইউ নো, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এনভায়রনমেন্টাল ল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ল। মানে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমাদের যে ল কোর্সটা আছে আমরা 135 ক্রেডিট অফার করি, and we say that it's a versatile course and it is better than anyone else in Bangladesh because of the fact যে আমাদের এত সমস্ত কোর্স আমরা অফার করি, যারা অনেক কোর্স অন্যান্য ইউনিভার্সিটি মাস্টার্সে অফার করে, যেমন এডিআর, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, এনভায়রনমেন্টাল ল, যেগুলো আমাদের ছেলেরা চাইলে এই 135 ক্রেডিটের ভিতরেই ইচ্ছা করলেই সে ইলেকটিভ হিসেবে নিয়ে নিতে পারে। কিন্তু শিক্ষক নিয়োগের ব্যাপারে বা শিক্ষক পছন্দকরণের ব্যাপারে আপনাদের প্রক্রিয়াগুলো কি? মানে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এই সাবজেক্টগুলো এত ভালো সাবজেক্ট, আমাকে কোন টিচার পড়াবে? তো সেই ক্ষেত্রে আপনারা শিক্ষক কিভাবে নিয়োগ দেন? শিক্ষক নিয়োগের ব্যাপারে তো আমাদের একটা সেন্ট্রাল কমিটি আছে হেডেড বাই ভিসি। তাছাড়াও আপনি জানেন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যারা এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর তদারকি করে, এবং আমাদের সব শিক্ষক নিয়োগগুলো যেগুলো হয় সেটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের যে ইউনিভার্সিটি অ্যাক্ট 2011 যেটা আছে 2010, সেটাকে ফলো করে সেই অনুযায়ী কমিটি করা হয়। ইনিশিয়ালি আমরা ডিপার্টমেন্ট থেকে একটা স্ক্রিনিং করি, আচ্ছা, তারপরে সেটাকে পাঠানো হয় এবং সেখানে অন্য ইউনিভার্সিটির শিক্ষক, ইউজিসির রিপ্রেজেন্টেটিভ, আমাদের ইউনিভার্সিটি সবাই থাকে এবং তারপরে নিয়োগ। ফিরে আসছি এই পয়েন্টে, আমি একটি বিরতিতে যাই। প্রিয় দর্শক, আমরা ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি খন্দকার শামসুদ্দিন মাহমুদকে পেয়ে খুবই আনন্দিত। আমরা বাংলাদেশের লিগ্যাল এডুকেশন এবং লিগ্যাল সিস্টেম সম্বন্ধে জানছি। বিরতির পরে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে যোগ দিব, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি আমাদের বাংলাদেশের লিগ্যাল এডুকেশন এবং লিগ্যাল সিস্টেম নিয়ে। আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব, এবং আমাকে সময় দিচ্ছেন খন্দকার শামসুদ্দিন আহমেদ, প্রফেসর এন্ড ডিন অফ স্কুল অফ ল অফ ব্র্যাক ইউনিভার্সিটি। মিস্টার মাহমুদ, আরও একবার আমাদের অনুষ্ঠানে স্বাগত।
আমি একটু লিগ্যাল রিসার্চ এবং ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের দিকে যেতে চাই ওভারঅল বাংলাদেশ প্রেক্ষাপটে। আপনি কি মনে করেন এবং সামনের দিকে আসলে কেমন হওয়া উচিত? এটা তো অত্যন্ত জরুরি এবং বেশ কিছুদিন যাবতই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল এডুকেশন ফলো করতে চাচ্ছে, বিকজ প্রফেশনাল কোর্সে একটা ক্লিনিক্যাল যদি একটা অ্যাপ্রোচ না থাকে তাহলে প্রফেশনাল কোর্সের কোনো মূল্যায়ন থাকে না, এটা খালি পুঁথিগত বিদ্যাতে চলে না। এবং সেটাকে মনে রেখে অনেক ইউনিভার্সিটি, যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের মুটিং সোসাইটি আছে, এবং আপনি জানলে খুশি হবেন যে শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও এশিয়ান ফ্ল্যাগও আমরা ট্রফি এনেছি, এবং আমরা মুটিংয়ে খুব ভালো। ল ক্লাব আছে আমাদের, ডিবেটিং ক্লাব আছে আমাদের, ছেলেদেরকে আমরা এনকারেজ করি সেখানে যায়। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন বলতে যেটা হয় আমাদের, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমাদের দ্য সিস্টেম অফ টিচিং ইন ব্র্যাক is unlike other universities, because we would like to teach the students through case laws, right, instead of theory and case law থাকতে হবে। কোন শিক্ষক কত কেস পড়াচ্ছেন, কোন স্কুলে দেখা হচ্ছে, কোন টপিকের উপরে কোন কোর্সগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে দেখানো হয়। and we try to have a two-way system in the class. It's not that the teacher will come and lecture and go, and there will be midterm and there will be a final, ব্যাস পরীক্ষা হয়ে গেল। ক্লাসগুলো সাধারণত এইভাবে করা হয়, আমরা ঠিক সম্পূর্ণভাবে পারি না। আমি একটু আপনার কাছে আসি, কেস ল এবং প্রেসিডেন্সের কথা যদি বলি, এটার জন্য তো একজন স্টুডেন্ট হিসেবে, লয়ের স্টুডেন্ট হিসেবে ফিল করি একটা ভালো লাইব্রেরি, প্রচুর বই, এখন যদিও অনলাইনে আছে। আপনি কি মনে করেন, আমি একটু ব্র্যাক ইউনিভার্সিটির বাইরে এসে আপনাকে বলতে বলবো, ওভারঅল বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট, তার অ্যাক্সেসটা কেমন, কেস লয়ের প্রতি, প্রেসিডেন্সের প্রতি আগ্রহ থাকলেও কি সুযোগটা কতটুকু? আচ্ছা, আমি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির লাইব্রেরি সম্বন্ধে বলতে পারবো না, পাবলিক ইউনিভার্সিটির লাইব্রেরি খারাপ না, ভালো। তবে ব্র্যাক ইউনিভার্সিটির যে আয়েশা আবেদ লাইব্রেরি আছে, সেখানে শুধু ভলিউমাস বুকস না, অনলি উই হ্যাভ অল অনলাইন জার্নালস, উই হ্যাভ অ্যাক্সেস টু অল টপ অনলাইন জার্নালস। আমার স্টুডেন্টরা ব্র্যাক ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে এই সমস্ত অনলাইন জার্নাল, হার্ভার্ডের জার্নাল, কেমব্রিজের জার্নাল, সেগুলো জার্নালি করতে পারে। আপনি জেনে থাকবেন হয়তো বেশ কিছু ইন্ডিয়ান কোম্পানি সমস্ত কেস লগুলোকে কম্পাইল করে তারা এখন অনলাইনে দিয়ে দিয়েছে। একটা পার্টিকুলার ইন্ডিয়ান কেস, একটা পাকিস্তান কেস বা একটা বাংলাদেশি কেসও ওখানে ওরা করেছে, এবং সেগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি। আমাদের ছেলেরা চাইলে লাইব্রেরিতে বসে যে কোনো জাজমেন্টে যেতে পারে, সেই জাজমেন্ট কম্পিউটারে বসে দেখতে পারে এবং সুবিধা মতো সে সেখান থেকে রেফার করতে পারে। এই সুযোগগুলি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিও আছে বলে আমি জানি। ঢাকা ইউনিভার্সিটি এখন অনেক রিচ, গত 40 বছরে সেখানে অনেক ডক্টরেট টিচার্স এসে গেছে। আমাদের প্রথম দিককার সময় নাই যে বার থেকে এনে শিক্ষকতা করতে হবে, এখন দে আর অল ফুল টাইম টিচার্স। এখন ঢাকা ইউনিভার্সিটিতে বাইরের থেকে শিক্ষক আনতে হয় না। একটা ছেলে বা একটা মেয়ে বা একজন শিক্ষার্থী, সে যখন গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করে প্রফেশনে ঢুকে যায়, শিক্ষা জীবনে যা শিখে আসলো তার কতটুকু আসলে বাংলাদেশের আইনগত প্রেক্ষাপটে এখন সে অনুসরণ বা ইয়ে করতে পারে? সত্যি কথা বলতে কি, আগে আইন ব্যবসার সিস্টেমটাই ছিল যে আপনি ল পাস করার পরে ইউ উইল গো টু এ সিনিয়র উইল টিচ ইউ হাউ টু প্র্যাকটিস, দ্যাট ওয়াজ দি আইডিয়া। বাট ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন এবং অন্যান্য সাবজেক্ট করার কারণে এখন দেখা যাচ্ছে ছেলেরা মুটিং এবং ট্রায়াল এগুলো সম্বন্ধে বেশ ওয়াকিবহাল, তারা আগেই জেনে যাচ্ছে। লিডিং প্রশ্ন কিভাবে করা যায়, কোনটা থাকবে না, এগুলো তারা জেনে যাচ্ছে এবং সেদিকে তাদের সাহস থাকছে। তারপরেও আমি মনে করি সব ছেলেরাই কিন্তু বার কাউন্সিলকে একটা ব্যারিয়ার মনে করে। তারা মনে করে আমার তো একাডেমিক এডুকেশন হয়েছে, কিন্তু এই একাডেমিক এডুকেশনটার ভিতরে যে আমরা একটা ব্লেন্ডিং এনেছি, এ ব্লেন্ডিং অফ প্রফেশনাল অ্যাক্টিভিটি, ট্রায়াল অ্যান্ড অল দোজ থিংস, সেটা সে ফিল করে যখন সে বার কাউন্সিলে যায়। এবং আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, বার কাউন্সিল এক্সামিনেশন ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের সাথে পাল্লা দিয়ে আমাদের ব্র্যাকেট ছেলেরা সনদ আগে পেয়ে যাচ্ছে। বার কাউন্সিলে যখন একটা কোর্স বাধ্যতামূলক করেছে, যেটা বিভিসি বলি, হ্যাঁ, তো ওইটার মান সম্বন্ধে একটু যদি বলেন, বা ওইটা আসলে কি পড়ানো হয়, কি শেখানো হয়? ওখানে আসলে তারা খুব একটা কিছু শিখায় না তেমন কি। ওরা একটা বিভিসি একটা করে, এটা একটা বার কাউন্সিলের একটা কোর্স, বেশ কিছু পয়সা নেয়, তারা কিছু ট্রেনিং দেয়, এগুলো করে, কিন্তু এটা একটা হার্ডেলের মতো থাকে। ছেলেরা ওখানে রেজিস্টার করে তাদের একটা রিটেন পরীক্ষা হয়, সেই রিটেন পরীক্ষা পাস করতে হয়, তারপর একটা ভাইভা ফেস করতে হয়। তবে ভালো জিনিস যেটা ভালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে এবং সুপ্রিম কোর্ট বারের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মহোদয়রা সেখানে থাকছেন। সুতরাং এটা একটা স্ক্রিনিং, যেখানে লাইসেন্স পাওয়ার আগে একটা স্টুডেন্টের এই কনভিন্সিং বা প্লিডিং আসলে শেখার সুযোগটা থাকে কি? আচ্ছা, তাহলে আপনাকে আমি শেয়ার করি। আমি নিজেই কনভিন্সিং এর টিচার, এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে দের ইজ এ পেপার কল কনভিন্সিং এন্ড লিগ্যাল রাইটিং। সে এখানে পড়তেই বিভিন্ন দলিল লেখা এবং লিগ্যাল ওপিনিয়ন কিভাবে দিতে হয়
এবং এগুলো সব শিখতে পারে। এটাকে কোর্স হিসাবে আমরা একটা 3 ক্রেডিট কোর্স হিসাবে কনভিন্সিং এন্ড লিগ্যাল রাইটিং দিয়েছি। প্লিডিং কিভাবে লিখতে হয়, রিটন স্টেটমেন্টে কি থাকতে হয়, কিভাবে প্যারাওয়াইজ উত্তর দিতে হয়, এগুলো আর ছেলেদের কাছে নতুন না। লয়ারের কাছে যে তার সিনিয়রের কাছে যে সে হঠাৎ করে সারপ্রাইজড হবে না, হি নোজ অল দোজ থিংস, এগুলো এসে গেছে আমাদের মধ্যে। এক্স্যাক্টলি। তাহলে আপনি ভবিষ্যতের জন্য আসলে আরো কি রিফর্ম, যেটা এখন কোথাও নাই, আপনার ব্র্যাক ইউনিভার্সিটিতেও না, কি চিন্তা করছেন যে কি করে আসলে সম্ভব? আমি যেটা মনে করি, এনি প্রফেশনাল কোর্স, সেটা মেডিসিন হোক, ল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, হোয়াট এভার মে বি, there is no end to it. You see, there should be a continuing education. There should be a system of continuing legal education. কবে আমি ল পাস করেছিলাম, তারপরে কত ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই কেস লগুলোকে সামনে রাখা, জার্নাল করা, এবং সেমিনার, সিম্পোজিয়াম, এগুলো কত উদ্বুদ্ধ করা, যেখানে নাকি একটা বড় পার্ট প্লে করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল, যেখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর তেমন একটা কিছু করার নেই। কারণ ছাত্ররা আমাদের কাছে আসে, আমরা ফিজের বিনিময়ে তাদেরকে পাঠদান করি, পড়ালেখা শেষ হয়, তারা চলে যায়। কিন্তু এলএলবি অনার্স পাশ করলেই তো সেখানে শেষ না, বিকজ দের ইজ নাথিং কল ল পার সি। হোয়াট ইজ ল টুডে মে নট বি টুমরো। হ্যাঁ, হোয়াট ইজ ল ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের শিষ্টাচার, সেটা এখানে কোনো একটা অপরাধ, বা বাংলাদেশে যেটা অপরাধ এখানে অপরাধ হতে নাই পারে। অ্যাডাল্টারি, ইজ দেয়ার এনিথিং কল অ্যাডাল্টারি ইন ইউএসএ? So, but then again, that's a crime in Bangladesh. So what is important is that what change গুলো কি হচ্ছে সেগুলোর ব্যাপারে বার কাউন্সিলকে উদ্বুদ্ধ করা উচিত, কন্টিনিউইং লিগাল এডুকেশনটা রাখার জন্য, যে আমি কবে কত ডেভেলপমেন্ট হচ্ছে। পেনাল কোড বলতে তো এখন খালি ক্রিমিনাল ল বলতে তো খালি পেনাল কোড না, পেনাল কোড একটা সেগমেন্ট, আরো কত কত নারী নির্যাতন এসে গেছে, আরো অনেকগুলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট এসে গেছে। কিন্তু আমরা কিন্তু সেই সিপিসি সিআরপিসি 1800 সালেরই ব্যবহার করছি। কিন্তু এগুলো তো এখন আমাদের তো এখন আমাদের পেনাল কোডে এখন এগুলোর বাইরেও পড়াতে হচ্ছে, বিকজ নারী নির্যাতন পড়তে চাচ্ছে তারা স্পেশাল পাওয়ার অ্যাক্ট পড়তে চাচ্ছে, এগুলো সব আসছে। সুতরাং আমি মনে করি বার কাউন্সিলের একটা উদ্যোগ এখানে অত্যন্ত প্রয়োজনীয়, ইন অর্ডার টু সি যে দেয়ার আর গুড লয়ার্স আর বিকামিং এন্ড গ্রুমিং এন্ড বিকামিং এ গুড লয়ার। আমাদের যে এনঅ্যাক্টমেন্ট গুলো আছে, যেগুলো অর্ধ শতাব্দী বা 1 শতাব্দী পুরনো, সেগুলো কি আমরা মডিফাই করে যুগোপযোগী করার সময় এসে গেছে না? লেজিসলেটিভ কাজের তো অনেক সুযোগ, সময় অনেক আগে এসেছে। আমাদের আইন একটা কমিশনও আছে, কিন্তু এখনো আপনাকে বলতে অদ্ভুত লাগে যে এখনো অনেক আইনে লেখা আছে যে 100 টাকার ঊর্ধ্বে হলে সেটাকে রেজিস্ট্রি করতে হবে। ইজ ইট নট ফানি? 130 টাকা দিয়ে একটা বার্গার কিনতে হয় বাংলাদেশে, সেখানে 100 টাকা আপনি কোনো ইমুভেবল প্রপার্টি আশা করতে পারেন? তো এগুলো কি ওনাদের চোখে পড়ে না জানি না আমি, এগুলো একটা খুব ভালোভাবে একটা যাচাই বাছাই করা দরকার। আইন কমিশনের যে নিজস্ব যে জবাবদিহিতা, সেই জায়গায় কি কোনো কাজের সুযোগ আছে? আমরা জানতে পারি আইন কমিশন কি করতেছে বা কি করে? সেটা তো এটা ভাবে করতে সরকারের কাছে সে দায়বদ্ধ, এবং আইন কমিশন আমার জানা মতে তারা অনেক রিফর্মস চেয়েছেন, যেগুলো তারা বলছে রিফর্ম সরকারের কাছে গেছে, আইন মন্ত্রণালয়ে গেছে, কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হ্যাঁ, লেজিসলেটিভ ড্রাফটিং এর জায়গায় আসলে এখনো অনেকটাই মনে হয় আউটসোর্সিং করার সুযোগ আছে। অবশ্যই করতেই পারে, প্রয়োজন হলে করতেই পারে। এখানে আমাদের তো লেজিসলেটিভ উইং আছে ঢাকা আইন মন্ত্রণালয়ের আন্ডারে। দেখা যায় যে সেটা না করে বেশিরভাগ সময় আইন সচিবালয়ের যে আইন মন্ত্রণালয় আর কি, আইন মন্ত্রণালয়ের স্টাফদের দ্বারাই তো বেশিরভাগ ক্ষেত্রে ড্রাফটিং গুলো হয়। অবশ্যই সেটাই করা উচিত, এবং দরকার হলে এগুলো বাইরেতে, যদি আমাদের সময় না হতে পারে, এই সমস্ত লগুলোকে আবার ওভারহলিং করা, যেটাকে বলে গাড়ির ইঞ্জিনকে ওভারহল করতে হয়। কিন্তু আমরা কিন্তু অন্য ক্ষেত্রে সরকারকে এটা করতে দেখি, লাইক বুয়েটের এক্সপার্টিজম কিন্তু সরকার অনেক ক্ষেত্রে ব্যবহার করে সরকারের প্রয়োজন হয়, কিন্তু এখানে সরকার সেভাবে অনুভব করছে এটা করার দরকার আছে। আমি মনে করি এই আইনগুলো, সেই ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ঠিক আছে 72 নামটা রাখতে চান, কিন্তু এই যে পরিবর্তনগুলি এসেছে সেগুলোকে ইনকর্পোরেট করে আবার নতুন করতে হবে, এগুলো ঠিক করতে দরকার। একটি ভালো কাজ আপনাকে স্মরণ করিয়ে দেই, মিনিস্ট্রি অফ লয়ের কিন্তু এখন ইনঅ্যাক্টমেন্টের সাইট আছে, সমস্ত ইনঅ্যাক্টমেন্ট তুলে দিয়েছে, ওখানে ঢুকলে পাওয়া যায়। এটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা আগে এক সময় তো বই খুঁজতে হতো, সেটা না, এটা আছে, এটা bd-laws.com। অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এত মূল্যবান সময় দিলেন এবং চমৎকার কিছু কথা আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকেও ধন্যবাদ, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো এক সময় আপনাকে আমাদের অনুষ্ঠানে চাইবো। প্রিয় দর্শক, আজকে শেষ করছি আমাদের ল এন্ড জাস্টিস অনুষ্ঠান, আর আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।